নমস্কার দিদি, বহুদিন ধরে ভেবেছি তোমাকে ঘটনাটা শেয়ার করব। আর তোমার অনেক ঘটনাই আমি শুনি এবং শুনছি, খুবই ভালো লাগে। যাই হোক, কংগ্রাচুলেশন তোমার 1K হয়ে যাওয়ার পর। আমি তোমাকে ঘটনাটা পাঠালাম, আরও এগিয়ে যাও এটাই চাইবো। কিন্তু আজ থেকে বহুদিন আগে, বহুদিন বলা ভুল, 4-5 বছর আগে আমার জীবনে একটা ঘটনা ঘটে যায়। সেই ঘটনাটাই তোমাকে আমি শেয়ার করছি। যদি ভালো লেগে থাকে তুমি তোমার মতন করে তোমার শ্রোতা বন্ধুদেরকে শুনিও। আজ থেকে 5-6 বছর আগে, বয়সটা তখন বেশি অল্পই ছিল, ফার্স্ট ইয়ারে মালদার একটি কলেজে চান্স পেয়ে ভর্তি হই। কিন্তু যেহেতু আমার বাড়ি কলকাতাতে ছিল, তাই মা ওখানের একটি পিজি দেখে আমাকে রেখে দিয়ে এসেছিল। আর ওখানে রেখে দেওয়ার পর পিজির খাবার দাবারও আমার খুব একটা ভালো লাগতো না। তাই মাকে বলেছিলাম, মা আমার সব বন্ধুরা কলেজ হোস্টেলেই থাকে, আমি পিজিটা ছেড়ে দিই, কলেজ হোস্টেলের জন্য অ্যাপ্লাই করি, পেয়ে গেলে ভালোই হয়। তা মা বলেছিল, ঠিক আছে, তুই যদি তোর মনে হয় তুই কলেজ হোস্টেলে ভালো থাকবি তাহলে তুই থাক, অসুবিধার তো কোনো কারণ নেই। তাই পরের দিনকেই আমি কলেজে যাই এবং তার পরের দিনকে কলেজে গিয়ে আমি আমার বন্ধুদের সঙ্গে কথাবার্তা বলি এবং দিনের সাথে কথাবার্তা বলে আমার কলেজে ওয়ার্ডেনের সঙ্গেও কথাবার্তা হয়ে আমি ফাইনালাইজড করে আসি যে সামনের মাসের 1 তারিখ থেকে আমি কলেজ হোস্টেলে থাকা স্টার্ট করব। বেশ ভালোই ছিলাম, আমরা 4 বন্ধু একটাই রুম পেয়েছিলাম, বেশ ভালো মজা করেই আমাদের দিনগুলো কাটতো। তার মধ্যে যে বন্ধুটা সব থেকে বেশি চটপটে ছিল, ইয়ার্কি মারতো, গল্প করতো, হঠাৎ যে তার জীবনে একটা এত বড় দুর্ঘটনা ঘটে যাবে আমরা কেউ দুঃস্বপ্নেও এরকম কল্পনা করতে পারিনি। যাই হোক, এরকম আমাদের গরমের ছুটি পড়ার সময় চলে এসেছিল আর সবাই আমরা ঠিক করেছিলাম যে একসাথেই বাড়ি ফিরবো, টিকিট কাটতে যাবো। তা এই প্রস্তুতি নিতে নিতে তখন হঠাৎ করে আমরা সেই বান্ধবীটাকে বললাম যে, রিয়া, কিরে তুই যাবি তো এবারে বাড়ি, না এখানেই থাকবি? তুই তো ব্যাগ ট্যাগ কিছুই গুছাসনি, আর আমরা তো সব গুছিয়ে নিয়েছি, আমরা তো পরশু দিনকে বেরিয়ে যাচ্ছি, সামার ভ্যাকেশন পড়ে যাচ্ছে, হস্টেলে কেউ থাকবে না, একা ভূতের মতন থেকে কি করবি? তো ও দেখলাম একটু কেমন করে বললো, ও আমি ঠিক টিকিট কেটে চলে যাবো, তোরা চলে যা। আমরা ওকে বহুবার জিজ্ঞাসাও করি যে কি হয়েছে তোর, তুই কোনো উত্তর দিচ্ছিস না বা কিছু। ও কোনো সারা শব্দ কিছুই করেনি। ও বলেছিল যে ঠিক আছে, পরশু দিনের টিকিট তো তোরা কেটেছিস, তোরা চলে যা, আমি তার পরের দিনকে চলে যাব। আমরা পরশু দিন যে যার বাড়িতে চলে আসি। আসার ঠিক একদিন পর আমাদের টিকিট ছিল হচ্ছে 3 তারিখ, আর আমি বাড়ি এসে পৌঁছাই আমরা 4 তারিখে। পৌঁছানোর পর আমরা দেখি হঠাৎ করে সকালবেলায় কলেজ থেকে সবার ফোনে একটা মেল আসে ওয়ার্ডেনের তরফ থেকে। আমরা অতটা খেয়াল করিনি, মানে আমরা বলতে আমি অতটা খেয়াল করিনি, কারণ ছুটিতে বাড়িতে এসেছি অনেকদিন পর, সবার সাথে একটু টাইম স্পেন্ড করছিলাম, আর ওই ফোন দেখে ওটা হয়নি। আর কিছুক্ষণ পরেই আমার ফোনে যখন আমার আরও 2টো বান্ধবী আমাকে পায় না, তখন আমার মায়ের ফোনে তারা ফোন করে এবং বলে যে আমাকে যেন ফোনটা এক্ষুনি দেয়, খুব দরকার, কলেজ থেকে খুব এমার্জেন্সি, সবাইকে ডেকে পাঠিয়েছে। তা মা ছুটে এসে আমাকে বললো, হ্যাঁ রে, তোর কলেজে পরীক্ষা টরীক্ষা ছিল, তুই না জেনেই টিকিট কেটে চলে এলি, তোর কলেজ থেকে ফোন এসছে, তোর ওই 2 বন্ধু ফোন করেছে, তুই এক্ষুনি কথা বল। তা আমি মায়ের থেকে ফোনটা নিয়ে বেশ অবাক হয়ে বললাম, হ্যাঁ রে, কি পরীক্ষা, সবই তো শেষ হয়ে গেছে, সামার ভ্যাকেশন পড়ে গেছে, তার জন্য তো টিকিট কেটে আমরা সবাই ফিরলাম। তখন সে, আমার যে বন্ধুটি ফোনে ছিল, তার নাম ছিল হচ্ছে তানিয়া, সে আমাকে বলে যে দেখ, কলেজে সবই ছুটি পড়েছে পরীক্ষা, কিন্তু এরম হঠাৎ করে রিয়া গলায় দড়ি দিয়ে সুসাইড করেছে, ছাদের ওপরে ওই সরু যে রেলিংটা ছিল সেখান থেকে ঝুলেছে। তা এই কারণেই কলেজ থেকে ডেকে পাঠিয়েছে, আর যেহেতু আমরা রুমমেট ছিলাম তার জন্য কিছু প্রশ্ন করবে আমাদেরকে, তাই জন্য ডেকে পাঠিয়েছে। বাড়িতেই ব্যাপারটা কিছু জানাস না, বাড়ির লোকেরা তাহলে আমাদেরকেই হয়তো বকাবকি করবে, বল পরীক্ষা আছে এই বলেই বেরো। তা যাই হোক, আমিও মাকে তাই বললাম যে মা, এরকম কলেজে একটা পরীক্ষা আছে, যাই। তখনও মাথায় এটা ভাবিনি যে যদি মাকে সত্যি কথাটা বলে যেতাম, হয়তো
নাও ফেসে যেতে পারতাম, বা ফেসেও গেলেও মারা হয়তো অবিশ্বাস করতো না, আমাদের কোনো দোষ ছিল না। তো যাই হোক, ওখানে জিজ্ঞাসাবাদ করার পর তখন আমরা সবটাই বলি, যে ওকে আমরা বলি যাওয়ার জন্য, কিন্তু ও একটু কেমন মন মরা হয়েই ছিল 2 দিন ধরে। ও কিছুতেই টিকিট কাটতে চাইছিল না বাড়ি যাবে বলে। তা কি হয়েছে, কি জন্য এটা ও করেছে, আমরা সত্যি অবাক। আমরা তো 3 বন্ধু ভীষণ কাঁদছি, ও আমাদের খুব ভালো একটা বান্ধবী ছিল। তা যাই হোক, পুলিশ এনকোয়ারিতে কিছুই আমাদের তরফ থেকে সেরকম নেগেটিভ কোনো কিছু পাইনি, এবং কলেজের রেপুটেশন অনুযায়ী আমাদের 4 জনের বন্ডিং যে খুব ভালো ছিল সেটা সকলেই জানতো। কিন্তু ও যে একটা লাস্ট চিঠি লিখে গেছিল, ও যে বালিশের মাথা দিয়ে শুতো, ওই খাটটার নিচেই একটা চাদর পরিষ্কার করার সময় একটা চিঠি পেয়েছিল। তো সেই চিঠিটার মধ্যে লেখা ছিল যে ও যে ছেলেটিকে আর কি ভালোবাসতো, সেই ছেলেটি ওর সঙ্গে খুবই একটা বাজে ব্যবহার করে এবং ওর সঙ্গে ব্রেকআপ করে নেয় একটু অন্য মেয়েকে বিয়ে করবে বলে। তো সেই দুঃখটা ও নিতে না পারার কারণে সেই জন্য ও এরকম একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছিল। ও কিন্তু আমাদেরকেও যদি বলতো, আমরা হয়তো কোনো বেস্ট সলিউশন ওকে দেওয়ার চেষ্টা করতাম, কিন্তু সেটা তো হয়ে ওঠেনি। তা যাই হোক, আমরা কলেজে বেস্ট ছিলাম। হঠাৎ করে আমাদের মধ্যে যে বন্ধুটা আর একজন ছিল, তানিয়া আর মধুরিমা, ওরা হঠাৎ করে আমার কাছে ছুটে আসে আফটার কলেজ, এসে বলে যে ভাই একটা কাজ করবি? আমি বলি হ্যাঁ বল, কি কাজ? তখন বলে সামনে 2 দিন পরেই অমাবস্যা রয়েছে, প্ল্যান সেট করলে হয় না? আমি তখন একটু অবাক ভাবেই ওদেরকে বলি, না না বাবা, আমি এইসব বিশেষ করি, কিন্তু আমার ভীষণ ভয় লাগে, আমি সব করবো না। আর আমাদের ওই 3 বন্ধুর মধ্যে সব থেকে ডেসপারেট ছিল তানিয়া। ও বলেছিল যে না না চল না করি, দেখি না ও কি বলে রিয়া এসে। তা আমি বলি না না এইসব করিস না, যদি কলেজে একবার ধরা পড়ে যায় তাহলে রাস্টিকেট করে দিতে পারে কলেজ থেকে। বিশেষত বলে রাখি, আমরা যে এই প্ল্যান যেটা করবো বলে ভেবেছিলাম, আমরা কিন্তু রিয়াকে ডাকবো বলেই এই সমস্ত প্ল্যানিং করছিলাম। তো আমার একটু অমত থাকার পরে ওরা এত আমাকে অ্যাকিউজ করে যে আমি বাধ্য হয়ে যাই আমি প্ল্যান সেটটা ওদের সঙ্গে বসে সামনের অমাবস্যাতে করব। এবং আমাদের ওই 3 জনের মধ্যে তুলা রাশি ছিলাম হচ্ছে আমি। তা যাই হোক, একটা নাকি প্ল্যান সেটে তুলা রাশি কাউকে দরকার লাগে, যার মধ্যে সে এসে সমস্ত কিছু বলে দিয়ে যায়। তো সেই অনুযায়ী আমরা ওই অমাবস্যার রাত্রিরে সবাই যখন কলেজে ঘুমিয়ে পড়ে, আমরা 3 বন্ধু ওই ছাদের ওই জায়গাটাতে গিয়ে একটা ভিজা বোর্ড এবং মোমবাতি নিয়ে আমরা সব যা যা দরকার লাগে প্ল্যান সেটের জন্য সব সরঞ্জাম নিয়ে আমরা ওপরে উঠি। তারপরেতে আমরা ওই যেখানটাতে আর কি রিয়া সুসাইড করেছিল তার পাশটাতে না একটা ছোট্ট মতন ঘর করা ছিল, যে ঘরটাতে ওই কলেজের সব খাতা বই যেগুলো লাগে না ওইখানে আর কি স্টোরেজ ঘর, যেটাকে পাতি বাংলা ভাষায় বলে, সেরকম একটা আবর্জনা রাখার ঘর ছিল। আর আমরা ওইখানেতেই ওই রকম করছিলাম, কিন্তু স্পিরিট কল করার 15-20 মিনিট আমরা কোনো রেসপন্স পাইনি, মানে কিছু বুঝতে পারিনি, কোনো অ্যাক্টিভিটি বা কিছু। তবে 15-20 মিনিট পর হঠাৎ করেই সমস্ত মোমবাতি নিভে যায়, জানলা দরজা কিন্তু বন্ধই ছিল। হঠাৎ করে একটা জানলা জোরে আওয়াজে খুললো এবং একটা দমকা হাওয়া ঢুকলো ঘরের মধ্যে, সব ওলট পালট করে দিচ্ছে। মানে আমরা যে 3 জনে নিজেদের হাত চেপে রেখে দিয়েছিলাম, কিন্তু স্পষ্ট বুঝতে পারছি যে আমাদের পিঠের পিছন দিক দিয়ে কেউ একটা গোল গোল করে ঘুরছে বা কিছু একটা করছে। তারপরে সেই ওই স্টোরেজ ঘরটাতে কিছু ভাঙাচোরা জিনিস মনে হচ্ছিল যেন তোলপাড় করছে, সে ছুঁড়ে ছুঁড়ে ফেলছে। তারপরেতে মধুরিমা এতটা ভয় পেয়ে গেছিল, এতটা প্যানিক হয়ে গেছিল, হাত ফাত ছেড়ে দিয়ে হঠাৎ করে চোখ খুলে ছুটে দরজা খুলে ঘর থেকে বেরিয়ে যায়। তো তার কিছুক্ষণ পর আবার সবকিছু যখন শান্ত হয়ে যায়, আমরাও কোনো প্রশ্ন রিয়াকে করে উঠতে পারিনি, এরকম করেও যখন ছিটকে বেরিয়ে যায়। তার বেশ কিছুক্ষণ পর যখন দেখলাম পরিস্থিতিটা খুব ঠান্ডা হয়ে গেল, তারপরেই আমরা নিচে নামি ওই সমস্ত জিনিস নিয়ে, এবং পরের দিন সকালবেলাতে গিয়ে ওটা একটা পুকুরে ফেলে দিয়ে চলে আসি। ওই জিনিসগুলো আমাদের ঘরের মধ্যে আর রাখিনি। আগের দিন রাত্রিবেলায় তো ওরকম করেছি, মনের মধ্যে সবারই একটা ভয় কাজ করছিল। শুরু হয়
বিকাল থেকে কিছু কিছু ছোট ছোট জিনিস আমাদের সঙ্গে। আমরা যখন বাথরুমে যাচ্ছিলাম স্পষ্ট বুঝতে পারছিলাম যে আমাদের সঙ্গেও বাথরুমের ভেতর কেউ ঢুকছে, বা আমরা যে তিনজন ওই ঘরটাতে শুতাম আর ও যে খাটটাতে শুতো, ওই খাটটাতে তখনও কেউ ভয়তে এসে শোয়ার চিন্তাও করেনি, কারণ ওয়ার্ডেন বলেছিল কিছুদিন ওই খাটটা ওরম ফাঁকা পড়ে থাক, তারপর কাউকে আমরা এখানে অ্যাডজাস্ট করব শোয়ার জন্য। তো যাই হোক, রাত্রিবেলা যখন শুতাম স্পষ্ট মনে হতো যে ওই খাটের ওপর যেন কেউ বসছে বা উঠছে, যেমন কেউ শুলে বা কেউ উঠলে খাটের ওপর যেমন কচকচ করে আওয়াজ হয়, সেরকম একটা আওয়াজ হচ্ছে। তো যাই হোক, আমরা এরকম ছোটখাটো প্রচুর অ্যাক্টিভিটি এরকম দেখতে থাকি, আর আমরা ভয়তে যে কাউকে বলবো সেটাও বলে উঠতে পারছিলাম না। তা যাই হোক, এরকম অনেক দিন হয়ে গেছিল। এই 4-5 দিন কেটে যাওয়ার পর ওই অ্যাক্টিভিটি গুলো আমরা টলারেট করে গেছিলাম, আরো বেশ কিছুদিন ধরেও টলারেট করেছি, সেটা না। আশেপাশে অনেককেই এরকম বলেছে, জানিস তো আমরা কিছু একটা বুঝতে পারি। তো তাদের মনে হয়েছিল যে আমাদের একটা মনের মধ্যে ভয় কাজ করছে, একসঙ্গে আমরা 4 জনে সবসময় থাকতাম বলে। সামার ভ্যাকেশন থেকে ঘুরে আসার পর একদিনকে দেখছি পুরো কলেজটা শান্ত পরিবেশ হয়ে গেছিল, এবং গার্লস হস্টেলটা পুরোটা একটা যেন সেই গা থমথমে একটা, মানে পরিবেশটা ভীষণ বাজে রকম, মানে মনে হচ্ছিল যেন কিছু একটা দাঁড়িয়ে রয়েছে বা কিছু, এরকম অনেক রকম ফিলিং আমরা পাচ্ছিলাম। হঠাৎ করে দেখছি ঝোড়ো হাওয়া দেওয়া শুরু করে, গাছপালা নড়ে, আর আমরা সবাই কলেজে যে কজন মেয়েরা ছিলাম, যারা যারা আর কি বাড়ি থেকে সামার ভ্যাকেশনের পর ফিরে এসেছিলাম হস্টেলে, তারা সবাই আমরা করিডোরের মধ্যে গিয়ে গল্প করছিলাম ওই হাওয়া দেওয়ার পর। তা হঠাৎ খানিকক্ষণ হাওয়া দেওয়ার পর দেখলাম মুষলধারে বৃষ্টি শুরু হয়, আর ভীষণ জোরে জোরে মেঘ গর্জন করছে। তখন আমি আর মধুরিমা ঘরের মধ্যে গল্প করতে করতে চলে আসি, এবং তানিয়া এবং আরো 2-3টে বন্ধু ওরা পাশের ঘরেতে গল্প করছিল। তার বেশ কিছুক্ষণ পর তানিয়া হঠাৎ করে এসে মধুরিমাকে বলে যে, কিরে, আমাদের জামা কাপড়গুলো তো ছাদে মেলা রয়েছে, তাহলে চল গিয়ে নিয়ে চট করে চলে আসি, নালে সব ভিজে যাবে। চল ছাদে চল, জামা কাপড়গুলো নিয়ে চলে আসি, না হলে কি হবে বলতো, সব জামা কাপড়গুলো তো প্রায় ভিজেই গেল, মনেই ছিল না গল্প করতে করতে। তা মধুরিমা আমাকে বললো, তুই বস, আমি আসছি ওপর থেকে। আমি বললাম ঠিক আছে যা। তার কিছুক্ষণ পরেই লোডশেডিং হয়ে গেল, আর ওরা গেছে মানে প্রায় আধা ঘন্টা তো হয়েই গিয়েছিল, ওরা দুজনে ওপরে উঠেছিল। ওরা দুজনেই না আসা দেখে আমি আবার পাশের রুমে গিয়ে ঋতুকে বলি, চল তো ওপরে যাই, গিয়ে দেখে আসি ওরা দুজন কখন গেছে জানিস, আমাকে ঘরের মধ্যে একা বসিয়ে রেখে কিছুতেই আসছে না, এতক্ষণ হয়ে গেল। তো তখন দেখছি তানিয়া এবং আরো আমার কিছু বন্ধুরা পাশের রুম থেকে বেরোচ্ছে। আমি তানিয়াকে দেখে বলি যে, কিরে তুই এখানে, তাহলে মধুরিমা কোথায়? বলছে মধুরিমা কোথায় মানে, ও তো তোর সঙ্গে গল্প করছিল। তখন আমি বলি, না, তুই তো একটু আগেই ডাকতে এলি আর ও তো তোর সঙ্গে ছাদে গেল। বলছে আমি। তখন পাশ থেকে ওই 2টো বন্ধু আরো বলছে যে, হতেই পারে না, ও লাস্ট 1-1.5 ঘন্টা ধরে আমাদের ঘরেতেই গল্প করছে, আর ও কি করে উঠবে তাহলে মধুরিমার সঙ্গে? তখন আমাদের মনে একটা কৌতূহল জাগে যে তাহলে ও এতক্ষণ ধরে করছে কি। আমরা সবাই দৌড়ে গিয়ে ওপরে যাই এবং দেখি জোরে বিদ্যুৎ চমকাচ্ছে, কিন্তু আশেপাশে মধুরিমাকে দেখতে পাচ্ছি না। কিন্তু যে জামা কাপড়গুলো আমাদের মেলা ছিল, সেই জামা কাপড়গুলো মাটিতে লুটিয়ে পড়ে রয়েছে। আর হঠাৎ করে একটা জোরে বিদ্যুৎ চমকানিতে একটা যে ফ্ল্যাশ আলোটা জ্বলে, বিদ্যুতের একটা আলো, সেই আলোটাতে খানিকটা দূরে দেখতে পাচ্ছি ঠিক যেই জায়গাটাতে আমার ওই বন্ধুটা সুসাইড করেছিল, ওইখানেই মধুরিমা গলায় দড়ি দিয়ে ঝুলছে, সেম পজিশন, সেম জায়গা। আমরা একে অপরের দিকে তাকিয়ে তো অবাক হয়ে যাই যে এরকম কি করে এটা হলো, আর ভীষণ জোর আমরা চিৎকার করি, ওয়ার্ডেনকে ডাকি, আবার থানা পুলিশ সব কিছু হয়। তো তার কিছুদিন পর যখন ওর এই ব্যাপারটা একটু শান্ত হয়, আমরা খুবই আপসেট হয়ে পড়েছিলাম যে একে একে এরকম হচ্ছে কেন বা কিছু। আমরা খোঁজ খবর নিয়ে আমাদের
হস্টেল থেকে কিছুটা দূরেই এক মুসলিম একজন ছিলেন যে এই সমস্ত জিনিস বলে দিতে পারতেন যে এগুলো কেন হচ্ছে বা কিছু। আমরা তার কাছে যাই এবং তাকে সমস্ত জিনিসটা আমরা খুলে বলি যে এরকম আমাদের এক বান্ধবী মারা গেছিল, এরকম এরকম ব্যাপার। তো তারপরে এই বান্ধবীটা এইভাবে মারা গেছে 2-3 দিন আগে, কেন হচ্ছে বা কিছু। তখন উনি বলেছিল যে তোরা সব থেকে ভুল করেছিস, প্ল্যানচেট করে ওকে ডেকেছিস কিন্তু তোরা ওকে আর পাঠিয়ে দিসনি। আর তার মধ্যে তোর এই বান্ধবীটা প্ল্যানচেট করতে করতে ভয়তে উঠে পালিয়ে গেছিল। কখনোই প্ল্যানচেট করতে করতে এরকম ভয়তে উঠে পালানো উচিত না, এবং তাকে যখন ডাকবি তাকে সুস্থভাবে তাকে পাঠিয়েও দিবি, তা না হলে যতজন ছিলিস প্রত্যেককে একে একেও মেরে দেবো ওর রাগেতে। তো তারপরেতে তিনি আমাদেরকে একটা তাবিজ দেয়, সেগুলো আমাদেরকে পড়ে থাকতে বলে এবং তারপরে আমরা হস্টেল ছেড়ে দিই। আমরা বাইরে পিজিতে ছিলাম, তারপরে আর সেরকম কিছু বুঝতে পারিনি। তাবিজটা আজও আমার হাতে বাঁধা রয়েছে, কারণ উনি বলে দিয়েছিল যে তোরা তো 4 জন খুব কাছের বান্ধবী ছিলিস, আর তোর এই বান্ধবীটাও যে মারা যাবে সে নিজেও জানতো না। যাই হোক, সাবধানে থাকিস। আরো একটা কথা উনি আমাদেরকে বলে রেখেছিলেন যে ওটা তো তোর বান্ধবী মানে তানিয়া আসেনি ওকে ডাকতে, ওকে ওই মেয়েটি এসেছিল যে মেয়েটি আগে মারা গেছিল, সে রূপ ধারণ করে তোর ওই বন্ধুটাকে নিয়ে গিয়ে ওইভাবেই মেরেছে, যেহেতু ও প্ল্যান্টের থেকে ওরকম উঠে পালিয়ে গেছিল ভয় পেয়ে। আর আরো একটা কথা তোদেরকে জানিয়ে রাখতে চাইছি, তোরা হয়তো কলেজ পাশ করে বেরিয়েও যাবি কিছু বছর পর, কিন্তু এই তাবিজটা হাত থেকে খুলবি না কোনোদিন। যদিও বা কখনো ছিঁড়ে যায় বা খুলে গিয়ে পড়ে যায়, তোরা কিন্তু আশেপাশের কারোর কাছ থেকে গিয়ে একটা তাবিজ বানিয়ে আবার পরে নিবি, নালে কিন্তু ও যতদিন না ওদের আত্মা শান্তি পাবে ও তোদের দুজনের পিছনে কিন্তু ওরা এরকম ঘুরতে থাকবে এবং কিছু হলে তোদেরকে মেরেও দিতে পারে। যাই হোক দিদি, তারপর থেকে আমরা এই তাবিজটা আজ অব্দি আমাদের হাত থেকে খুলিনি, এবং আমারও এখন বিয়ে হয়ে গেছে, তানিয়ারও এখন বিয়ে হয়ে গেছে। তারপরে আমরা এখন বন্ধু রয়েছি, কিন্তু এই একটা ছোট ভুলের জন্য আজকে আমাদের আরেক বন্ধুকে আমাদের হারাতে হয়েছে, সেটা খুবই দুঃখজনক ব্যাপার। তোমাকে এটা জানিয়ে রাখতে চাইলাম, আশা করছি তোমার ভালো লাগবে। আরো একবার বলে রাখছি, তুমি তোমার মতন করে ঘটনাটা তোমার শ্রোতা বন্ধুদের শুনিও। থ্যাংক ইউ, তুমি এত সুন্দর একটা ঘটনা আমাদেরকে শেয়ার করেছো। আমার শ্রোতা বন্ধুদের আশা করছি ভালো লাগবে, আর আমরা চেষ্টা করছি যে আমার শ্রোতা বন্ধুদেরকে এরকম আরো নতুন নতুন ঘটনা এবং আপডেটস দেব। এবং এই ঘটনাটা আমারও নিজের খুব ভালো লেগেছে। আরো একটা কথা শেষ করার আগে আমি যেটা প্রত্যেকবার বলি, আজও বলে রাখছি, প্রেত কাহিনী কিন্তু কোনো কুসংস্কার, কালো জাদুকে প্রমোট করে না এবং করবেও না, এবং কোনো জাত নিয়ে ভেদাভেদ করে না এবং করবেও না। আর যারা ভাবছেন যে এই সমস্ত প্ল্যানচেট বা এই টুকটাক করব বা এই করবো, এই বশ করব, এগুলো খুব বাজে, আপনাদের ডে টু ডে লাইফ অনেক হ্যাম্পার করতে পারে। এর জন্য তোমাদেরকে চোখ রাখতে হবে প্রেত কাহিনী শর্টসে, যেখান থেকে তোমরা অনেক ইনফরমেশন ভিডিও তোমরা পেয়ে যাচ্ছ। এখনো অবধি যারা সাবস্ক্রাইব করোনি প্রেত কাহিনী শর্টস, নিচের ডেসক্রিপশনে ফার্স্ট লিঙ্কটা ক্লিক করবে, বা পিন কমেন্টে গিয়ে ফার্স্ট লিঙ্কটাতে ক্লিক করলে কিন্তু তোমরা ডিরেক্ট প্রেত কাহিনী শর্টসের চ্যানেলটা পেয়ে যাবে, এবং সেটা গিয়ে চটপট করে সাবস্ক্রাইব করে নিও। যারা করেছো ভালো, যারা করোনি তাড়াতাড়ি করে নাও, কারণ ওখান থেকে তোমরা এরকম অনেক তথ্য পেতে পারবে যেটাতে তোমাদের লাইফটা প্রচুরভাবে সিকিওর হবে। আমিও অপেক্ষায় রইলাম সামনের সপ্তাহে একটি নতুন ঘটনা যাতে তোমাদেরকে শোনাতে পারি, এবং তোমরাও অপেক্ষা থেকো যেন তোমরাও একটা সুন্দর ঘটনা আমার কাছ থেকে পেতে পারো। ধন্যবাদ।